এই পর্বের শুরুতে দেখা যাইলে তাড়াতাড়ি জিনাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে জিনা ফোন না ধরায় জন আর এন্ড্রু তাকে খুঁজতে শুরু করে। জন ভাবে যে হয়তো তাকে তুলে নিয়ে গেছে। ঠিক তখনই লি জিনার ফোন থেকে এন্ড্রুকে কল করে আর জানায় জিনা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, তাই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। লির নাম শুনে এন্ড্রু ভয় পেয়ে যায় যে লি কি জিনার আসল পরিচয় জেনে গেল নাকি। জন আর এন্ড্রু তখনই হাসপাতালের দিকে ছুটে যায়। হাসপাতালে পৌঁছালে তাদের দলের একজন বলে ডাক্তার এসে জিনাকে দেখে গেছে, চিন্তার কিছু নেই, সে এখন সুস্থ। তখন জন ওই মেয়েটিকে বলে ঠিক আছে, এন্ড্রু এখানে জিনার খেয়াল রাখবে, তুমি আমার সাথে বাইরে চলো। এন্ড্রু সারা রাত জিনার পাশে বসে পাহারা দেয়। সকালে জিনার যখন ঘুম ভাঙে সে দেখে এন্ড্রু তার হাত ধরে পাশে বসে ঘুমিয়ে পড়েছে। জিনার কাল রাতের কথা সব স্পষ্ট মনে পড়ে যায়, কিভাবে সে লিকে দেখেছিল। তারপর বৃষ্টিতে জ্ঞান হারানোর পর লি তাকে এখানে উদ্ধার করে নিয়ে এসেছে। এমন সময় এন্ড্রুরও ঘুম ভেঙে যায়। জিনা তাকে জিজ্ঞেস করে একটা কথা বলো তো, আমাকে এখানে কে নিয়ে এসেছে? এন্ড্রু এগিয়ে গিয়ে বলে তুমি তো রাস্তায় পড়েছিলে, একজন তোমাকে হাসপাতালে ভর্তি করি আমাকে ফোন দিয়ে জানিয়েছিল। ঠিক তখনই জন সেখানে এসে এন্ড্রুকে বলে খুব ভালো করেছো, কাল সারা রাত জিনার পাশে বসেছিলে, আজ তো তোমার একটা বড় মিটিং আছে, তুমি বরং এখন যাও, জিনার পাশে আমি থাকছি। এন্ড্রু চলে যেতে জিনা জনকে বলে আমি জানি আমাকে কাল রাতে লি এখানে নিয়ে এসেছিল। জন হেসে বলে তুমি কি স্বপ্নে সব দেখেছো নাকি? লি এখানে কিভাবে আসবে? সে তো মারা গেছে। তোমার কি মনে হয় সে বারবার মিরাক্কেলের মতো বেঁচে ফিরে আসবে? দরজার বাইরে দাঁড়িয়ে এন্ড্রু এসব কথা শুনছিল। সে বুঝতে পারে জিনা জেনে গেছে লি বেঁচে আছে। অন্যদিকে সিন্ডি তার সহকারীকে একটা চিঠি দিয়ে বলে এর মধ্যে চ্যাং আর আমার ডেটে যাওয়ার সময় লেখা আছে, ওকে গিয়ে দাও। এবার যদি সে আমার সাথে ডেটে না আসে তবে আমি ওকে মেরেই ফেলবো। সহকারী চিঠিটা লির ডান হাত গ্রেকে দিলে গ্রে সেটা লির হাতে এনে দেয়, কিন্তু লি চিঠিটা ছিঁড়ে ফেলে বলে আমার জরুরি একটা মিটিং আছে, এসব ফালতু জিনিসের আমার সময় নেই। বাইরে বের হতে সিন্ডি তাকে আটকে বলে আমার সাথে ডেটে যেতে এত ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ বুঝি আমার প্রেমে পড়ে যাবে? কিন্তু লি তাকে কোনো পাত্তা না দিয়ে বকা দিয়ে আমেরিকার ইনভেস্টরদের সঙ্গে মিটিংয়ে চলে যায়। সেখানে সিন্ডি হুট করে ঢুকে একে ঘ্যান করতে শুরু করে, তুমি আমার সাথে ডেটে কেন যাচ্ছ না? মিটিংয়ের লোকজন হাসাহাসি শুরু করলে ইশারায় তাদেরকে বলে এই মেয়েটার মাথায় একটু সমস্যা আছে, তাই সে এমন করছে। কিন্তু সিন্ডি তো থামছিলই না। বাধ্য হয়ে গ্রে আর আরেকজন লোক সিন্ডিকে ধরে বাইরে নিয়ে যায়। এ ঘটনায় লির বেশ সম্মানহানি হয়। মিটিং শেষে লি বিরক্ত হয়ে মোজোকে বলে এই মেয়েটা তো আমার মান সম্মান সব ডুবিয়ে দেবে, অনেক কষ্টে ইনভেস্টরদের আমি রাজি করিয়েছি। এরপর তারা যখন লিফটের দিকে যায় দেখতে পায় লিফটের ভেতরে সিন্ডি দাঁড়িয়ে আছে। লি তার উপরে মারাত্মক বিরক্ত হয়ে কোনো মতে নিজের ঘরে পৌঁছায়। ঘরে এসে লি রেগে জানতে চায় সিন্ডি কেন এমন পাগলামি করছে। ঠিক তখনই গ্রে তাকে আরেকটা ফ্যাক্স দেয়, যা আসলে সিন্ডির পাঠানো ডেটিং চিঠি। লির মেজাজ খারাপ দেখে মোজো বুদ্ধি দেয় একবার ডেটে গিয়ে দেখো না, তোমার আসল রূপ দেখলে সে নিজে ভয়ে পালিয়ে যাবে। সিন্ডির ক্রমাগত জ্বালাতনে অতিষ্ঠ হইলে শেষমেশ বাধ্য হয়ে বলে ঠিক আছে, আমি ওর সঙ্গে ডেটে যাব, তবে আমার সুবিধা মতো সময়ে। রাজি হওয়ার খবর শুনে সিন্ডি তো আনন্দে আটখানা। অন্যদিকে জিনা এখনো সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল যেখানে সে শেষবার লিকে দেখেছে। জন তাকে এসে বোঝায় তুমি কি পাগল হয়ে গেলে? চ্যাং তো মারা গেছে, তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখে ভুল করেছ। দূর থেকে এসব দেখে এন্ড্রুর খুবই খারাপ লাগে। সে জনকে একটু দূরে ডেকে নিয়ে বলে জিনা সত্যি কথাই বলছে, সে চ্যাংকেই দেখেছিল, চ্যাং এখনো বেঁচে আছে। কথাটা শুনে জন তো অবাক হয়ে যায়। এন্ড্রু তাকে বারণ করে বলে জিনা যেন এখন এসব কিছুই জানতে না পারে, সময় এলে আমি নিজেই তাকে সবকিছু বলবো। অন্য দৃশ্যে দেখা যায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিমি আর তার স্বামী যে মিডিয়ার সামনে নাটক করে বলছে মানুষ যতই খারাপ ব্যবহার করুক আমরা তাদের ভালোর জন্য কাজ করে যাব। টিভিতে এসব দেখে লি তার দলকে বলে একে যেভাবেই হোক থামাতে হবে। আসলে প্যানি গোপনে জেজের সব খবর মোজোকে এনে দিচ্ছিল আর সেই তথ্য দিয়ে মোজোরা পরবর্তী চালটা চালছিল। ওদিকে যে মদ খেতে খেতে অহংকার করে বলে আমাকে এখন আর মেয়র হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, শুধু যদি লি মাঝখানে নাক না গলায়। ঠিক তখনই প্যানি এসে বলে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। যে বডিগার্ডদের বাইরে পাঠালে প্যানি তাকে জিজ্ঞেস করে আপনি কি জানেন আপনার শ্বশুর নীল কিভাবে নির্বাচনে জিতেছিল? এরপর অতীতে দেখা যায় নীল নির্দলীয় প্রার্থীদের অফার দিত আমাকে সমর্থন দিলে $2 মিলিয়ন পাবে।
বর্তমান দৃশ্যে প্যানি জেজেকে বলে, আপনি যদি নীলের এই বুদ্ধিটা খাটান তবে আপনি নিশ্চিত জিতে যাবেন। জেজের এই বুদ্ধিটা খুবই পছন্দ হয় এবং তার বিশ্বাস হয় যে প্যানি সত্যি তার ভালোর জন্য কাজ করছে। অন্যদিকে লির সঙ্গে ডেটে যাওয়ার জন্য সিন্ডি সাজুগুজু করতে শুরু করে। সিন্ডি সেজেগুজে লিকে জিজ্ঞেস করে আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবে। লি বলে একটা বিশেষ জায়গা চলো। ইচ্ছা না থাকলেও লি এই ডেটে রাজি হয়েছিল, তাই সিন্ডিও আনন্দে তার পিছু নেয়। কিন্তু লি তাকে রাস্তার ধারের এক সস্তা রেস্টুরেন্টে নিয়ে যায়। তা দেখে সিন্ডি মারাত্মক রেগে যায়। লি তখন তাকে বলে পছন্দ না হলে তুমি চলে যেতে পারো। সিন্ডি রাগ চেপে বানিয়ে বলে, আরে না না, জায়গাটা বেশ সুন্দর, তবে আমার এখন ক্ষুধা নেই। খাবার বাদ দিয়ে লি বলে চলো তাহলে সিনেমা দেখি। তোমার কেমন সিনেমা পছন্দ? সিন্ডি বলে আমার অ্যাকশন থ্রিলার সিনেমা খুবই পছন্দ। লি বুদ্ধি করে বলে অ্যাকশন সিনেমা তো এখন হবে না, আমি আর্ট সিনেমার টিকিট কেটেছি, পছন্দ না হলে বাড়ি যেতে পারো। সিন্ডি আবারও বাধ্য হয়ে বলে আরে না না, আর্ট সিনেমা তো আমার খুব পছন্দ। হলে গিয়ে সিন্ডি রোমান্টিক হয়ে জিজ্ঞেস করে তুমি কি এখানে আমাকে প্রপোজ করবে? কিন্তু লি সেদিকে কান না দিয়ে সিটে ঘুমিয়ে পড়ে আর বলে সিনেমা শেষ হলে আমাকে ডেকে দিও। সিন্ডির রাগ হলো কিছুক্ষণ পর সেও ঘুমিয়ে পড়ে। হঠাৎ লির বিকট হাসির শব্দে সিন্ডির ঘুম ভেঙে যায়। লিকে হাসতে দেখে সিন্ডিও হাসতে শুরু করে। লি তখন তাকে থামিয়ে বলে তুমি কেন হাসছো? পর্দায় তো সিনেমার নায়ক মারা যাচ্ছে। হলের দর্শকরা বিরক্ত হয়ে সিন্ডির উপরে চড়া হয়। তারা বলে এই গম্ভীর দৃশ্যে আবার কে হাসছে। এভাবেই তাদের সিনেমা দেখা শেষ হয়। হল থেকে বের হয়ে সিন্ডি জিজ্ঞেস করে এরপর কোথায় যাবে। লি তাকে একটা সস্তা বাড়ি নিয়ে গেলে সিন্ডির মুখটা তো কালো হয়ে যায়। লি তাকে সস নামের একটা ড্রিঙ্ক দেখিয়ে ট্রাই করতে বলে। সিন্ডি নিজের ভাব ধরে রেখে বড় গ্লাসে পানীয়টা চেয়ে এক নিঃশ্বাসে সব শেষ করে ফেলে। আর তাতেই বাধে বিপত্তি। কিছুক্ষণের মধ্যে তার করা নেশা হয়ে যায় এবং সে উল্টাপাল্টা বকতে শুরু করে। লি বিল দিতে গেলে সিন্ডির সহকারী তাকে ফোন করে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সিন্ডি ড্রিঙ্ক করার কথা বললে সহকারী আটকে উঠে জানায় তার তো ড্রিঙ্ক করা একদম বারণ ছিল। সিন্ডি রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। ওদিকে বারের বাইরে মজু সেই সহকারীকে জিজ্ঞেস করে সিন্ডির ড্রিঙ্ক করা নিষেধ কেন বলো তো। সহকারী বলে স্যার আপনি তো জানেন না ও মদ খেলে কি পরিমাণ যে হাঙ্গামা শুরু করে। প্রথমত সে সবাইকে আজে বাজে গালাগালি করতে শুরু করে। ওদিকে বারে দেখানো হয় সিন্ডি বারের সবাইকে গালিগালাজ করছে। লোকেরা রেগে গেলে লি গিয়ে সবাইকে সামলায় আর বলে কিছু মনে করবেন না, ও এমনই। সহকারী বলতে থাকে গালাগালির পর সে সবাইকে কামড়াতে শুরু করে। ওদিকে দেখা যায় লি যখন সিন্ডিকে ধরে নিয়ে যাচ্ছিল সিন্ডি হঠাৎ লির কানে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। লি ব্যথায় চিৎকার করে তাকে নিচে নামিয়ে কানে হাত বোলাতে শুরু করে। ওদিকে সহকারের কথা মতো সিন্ডি গলা ছেড়ে কাঁদতে কাঁদতে বলছিল আমাকে কেউ ভালোবাসে না, আমার কিসের অভাব, আমি কি সুন্দর নই, আমি কি বুদ্ধিমান নই, তুমি কি সবসময় আমার পাশে থাকবে। এই বলে সে লিকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। লি তো মহা বিপদে পড়ে যায়, কিভাবে তাকে শান্ত করবে বুঝতেই পারে না। অন্যদিকে চেয়ারম্যান বাজার থেকে আসল ঔষধ কিনে আনে তার শরীর ধীরে ধীরে ভালো হচ্ছিল। তা দেখে চেয়ারম্যানের ওয়াইফ আবার চিন্তায় পড়ে যায়। সে লুকিয়ে আবার সব আসল ঔষধ সরিয়ে আগের সেই ক্ষতিকর ঔষধগুলো আবার সেখানে রেখে দেয়, যাতে চেয়ারম্যানের শরীর আবার খারাপ হয়ে পড়ে। নাথানের সহকারী ভয় পেয়ে বলে ম্যাডাম কাজটা কি ঠিক হচ্ছে? চেয়ারম্যানের ক্ষতি হলে কি হবে? চেয়ারম্যানের বউ তাকে ধমক দিয়ে বলে তুমি সেসব ভাববে না, আর এই কথা যেন কেউ না জানে। পরের দৃশ্যে নাথান বাড়ি ফিরে মন খারাপ করে বলে মা আমার কোনো পরিকল্পনায় সফল হচ্ছে না, মনে হচ্ছে এন্ড্রু আমাকে ডোরো গ্রুপ থেকে বের করে ছাড়বে। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পেও না, তোমার বাবার শরীর তো আবার খারাপ হচ্ছে, দেখা যাক কি হয়, তারপর তুমি কোম্পানির একমাত্র চেয়ারম্যান হবে, তবে আগে তোমাকে বিয়ে করতে হবে। এই বলে সে নাথানের সামনে কিছু মেয়ের ছবি রাখে। কিন্তু নাথান মনে মনে তখন শুধু জিনের কথাই ভাবছিল, একই মেয়েকে তিনজনই পছন্দ করছে, দেখা যাক কি হয়। ওদিকে এন্ড্রু জিনাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে আসছিল, কারণ সম্পত্তি ভাগাভাগির জন্য চেয়ারম্যান একজন উকিল চেয়েছিল, আর জিনা সেই কাজেই এসেছে। গাড়িতে জিনা বলে আমি লিকে দেখেছি। এন্ড্রু জিজ্ঞেস করে তুমি কি এখনো তাকে মিস করো? জিনা কথাটা এড়িয়ে যায়। বাড়ির সামনে এসে এন্ড্রু বলে আমার ভেতরে যাওয়ার অনুমতি নেই, তুমি বরং ভেতরে যাও, ডোরো গ্রুপের উকিল হিসেবে চেয়ারম্যানের কথা মতো কাজ করো। অন্যদিকে চেয়ারম্যান অন্যের সাহায্যে হাঁটার চেষ্টা করছিল, কিন্তু এন্ড্রুকে আসতে দেখে সাহায্য নেওয়া ছেড়ে সে নিজেই হাঁটতে শুরু করে, যাতে ছেলে তাকে এই অবস্থা দেখে চিন্তায় না পড়ে। কাছে এসে চেয়ারম্যান এন্ড্রুকে জিজ্ঞেস করে এই কি আমাদের নতুন উকিল, চলো ভেতরে গিয়ে কথা বলি। কিন্তু দুই এক পা এগোতে চেয়ারম্যান ভারসাম্য হারিয়ে পড়ে যায়। এন্ড্রু তাকে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে
বাবা আপনার কি হয়েছে? চেয়ারম্যান বলে তুমি এমনিতেই কাজের চাপে আছো, তার উপর ডোডো গ্রুপের জন্য এত কিছু করছো, তাই তোমাকে আর চিন্তায় ফেলতে চাইনি। এন্ড্রু বলে বাবা এমন কথা বলবেন না, আপনি আমার জন্য কখনোই বোঝা নন। আমার কাছে আপনার সুস্থ থাকাটাই সবথেকে জরুরি। ছেলের এমন কথায় চেয়ারম্যান ভীষণ খুশি হন। এরপর চেয়ারম্যান এন্ড্রুকে অফিসে যেতে বলে এবং দরকার হলে ফোন করার কথা জানায়। এন্ড্রু জিনাকে বলে তুমি বাবার সঙ্গেই থেকো, ওনার কিছু প্রয়োজন হলে ব্যবস্থা করে দিও। এই বলে এন্ড্রু সেখান থেকে চলে যায়। রুমে এসে জিনা চেয়ারম্যানের সম্পত্তির কাগজগুলো দেখছিল। চেয়ারম্যান তাকে বলে আমার সম্পত্তির যে অংশটা আমার বউ আর নাথানের নামে আছে সেটা একটু পরিবর্তন করতে হবে। ঠিক তখনই তার সহকারী এসে বলে স্যার খাবার তৈরি হয়ে গেছে। জিনা অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কি চেয়ারম্যানের জন্য রান্না করেন? চেয়ারম্যান সহকারীকে বকা দিয়ে বলে এখন আসার সময় হলো, এই মেয়েটার সামনে আমাকে লজ্জায় ফেললে। আমার এখন পাজন কেক খেতে ইচ্ছে করছে। জিনা জিজ্ঞেস করে আপনি কি পাজন কেক খাবেন? চেয়ারম্যান দীর্ঘশ্বাস ফেলে বলে মিথ্যা আশা দিও না, সেদিন আমার বউ যেটা বানিয়েছিল তার চেয়ে সুস্বাদু পাজন কেক কেউই বানাতে পারবে না, কিন্তু সে তো আর আমাকে বানিয়ে দেবে না। জিনা হেসে বলে রান্নাঘরটা ব্যবহার করতে দিলে আমি আপনাকে তা বানিয়ে দিতে পারি। চেয়ারম্যান বারণ করলেও জিনা বলে স্যার আমার কষ্ট হবে না, এন্ড্রু আমাকে আপনার খেয়াল রাখতে বলে গেছে। এই বলে জিনা রান্নাঘরে গিয়ে পাজন কেক বানাতে শুরু করে। বানিয়ে এনে সে চেয়ারম্যানের সামনে দেয়। চেয়ারম্যান ভাব নিয়ে বলে দেখো স্বাদ যদি ভালো না হয় তবে কিন্তু আমি মুখ ফুটেই বলে দেব, আর এক কামড়ও খাবো না মনে রেখো। জিনা বলে কোনো সমস্যা নেই স্যার, আপনি আগে একটু মুখে তো দিয়ে দেখুন। চেয়ারম্যান অল্প একটু খেয়ে চোখ বন্ধ করে ফেলে। এত সুন্দর স্বাদ পেয়ে বলে তুমি তো অসাধারণ রান্না করেছো। ঠিক তখনই চেয়ারম্যানের বউ সেখানে এসে পাজন কেক দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কে বানিয়েছে? জিনাকে দেখে সে ব্যঙ্গ করে বলে তুমি বানিয়েছো? তুমি ডোডো গ্রুপের উপির নাকি বাড়ির বাবুর্চি। চেয়ারম্যান রেগে গিয়ে বলে সে আমার দরকার এসেছে, তুমি এর মধ্যে কথা বলতে এসো না। তারপর বউকে একটু খোঁচা দেওয়ার জন্য চেয়ারম্যান বলে তোমার রান্নার চেয়েও জিনার হাতের রান্না শতগুণে ভালো হয়েছে। চেয়ারম্যানের বউ বলে আমি একটু খেয়ে দেখি কেমন কেক বানিয়েছে। সে মুখে দিয়ে স্বাদে মুগ্ধ হয়ে যায়। নাথানও তখন এসে বলে মা তোমার চেয়ে ভালো পাজন কেক কেউই বানাতে পারবে না। এই বলে সেও এক টুকরো খেয়ে বলে বাহ কি দারুণ স্বাদ, মা এটা তো তোমার চেয়ে অনেক ভালো হয়েছে। ছেলের দিকে রাগি চোখে তাকাতে নাথান ভয় পেয়ে সুর বদলে বলে এটা কি কোনো পাজন কেক হলো? তোমার রান্নার সাথে কি কারো তুলনা হয় নাকি? এরপর নাথান জিনাকে অন্য রুমে নিয়ে হুট করে জিজ্ঞেস করে আমার মা আমার জন্য মেয়ে দেখছে, তুমি কি আমাকে বিয়ে করবে? জিনা রেগে বলে বিয়ে? তুমি কি পাগল হয়েছো নাকি? নাথান আবেগী হয়ে বলে তুমি আমাকে দুবার ঠকিয়েছ, তবু আমি তোমাকেই চাই, তুমি কেন আমাকে বোঝার চেষ্টা করছো না? জিনা সোজা জানিয়ে দেয় আমি অন্য কাউকে ভালোবাসি। এই বলে সে চলে গেলে নাথান মন খারাপ করে বসে থাকে। অন্যদিকে প্যানিক জেজেকে একটা নির্দলীয় প্রার্থীর ছবি দেখিয়ে বলে ইনি আমাদের প্রথম শিকার। সে বুদ্ধি দেয় আমরা ওনাকে $10 একটা ফুলদানি উপহার দেব, উনি সেটা নিলে পরে বড় অঙ্কের টাকা দিয়ে দলে টেনে নেব, এতে পুলিশের ভয়ও থাকবে না, কাজও হয়ে যাবে। জেজের এই বুদ্ধিটা খুবই পছন্দ হয়। এরপর সে নির্দলীয় প্রার্থীকে দেখা যায় যাকে প্যানি ফুলদানিটা পাঠিয়েছিল। প্যানি ছদ্মবেশে সাংবাদিক সেজে তাকে ইন্টারভিউয়ের বাহানায় ডেকে আনে, কিন্তু সেখানে গিয়ে জেজেকে দেখতে পেয়ে লোকটি রেগে আগুন হয়ে যায়। সে বলে তুমি নির্বাচনে দাঁড়িয়েছো, তাহলে আমাকে কেন ডেকেছো? প্যানে সরে দাঁড়ালে জেজে লোকটিকে বলে আপনি নির্দলীয় লড়লে দুজনেরই ভোট কাটবে, তার চেয়ে আমার দলে যোগ দিন। লোকটি সাফ জানিয়ে দেয় টাকা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে না। যে প্রস্তাব বাড়ি $2.5 মিলিয়ন পর্যন্ত তুলে নেয়, তবুও সে রাজি হয় না। শেষ পরিকল্পনা হিসেবে যে বলে যে ফুলদানিটা পাঠিয়েছিলাম ওটার আসল দাম $2 মিলিয়ন, ওটা রাখো আর সন্ধ্যায় সিদ্ধান্ত জানাও। লোকটি অফিসে এসে ফুলদানির ছবি তুলে পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই যেতে ফোন করে বলে ওই ফুলদানির আসল দাম মাত্র $10, কিন্তু ওটা নিয়ে নির্দিষ্ট এক লোকের কাছে গেলে আপনি $2.5 মিলিয়ন পাবেন, আর এই ছবি দিয়ে পুলিশ আমার কিছুই করতে পারবে না। আধা ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানান। অফিসে এসে রাগের মাথায় লোকটা ফুলদানিটা ভেঙে ফেললেও $2.5 মিলিয়ন লোভে সে শেষমেশ জেজেকে আবার ফোন করে বলে আমাকে আরেকটা ফুলদানি পাঠান, আমি ওটা ভেঙে ফেলেছি। যে শুনে তো মহা খুশি, নির্দলীয় প্রার্থী তার ফাঁদে পা দিয়েছে। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই,
সে লির ছবি নিয়ে শহরের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাকে খুঁজতে থাকে। জিনাকে এভাবে কষ্ট পেতে দেখে এন্ড্রুর মনটা ভেঙে যায় এবং সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। এন্ড্রু লিকে ফোন করে বলে আজ সন্ধ্যায় ডোডো গ্রুপের কফি শপে আমার সাথে একটু দেখা করো। লি জিজ্ঞেস করে কোনো ব্যবসার কাজ আছে নাকি। এন্ড্রু বলে না, তবে একটা খুব জরুরি কথা আছে, দয়া করে এসো। কল কেটে এন্ড্রু জিনার কাছে যায় আর বলে আজ সন্ধ্যা 7টায় ডোডো গ্রুপের কফি শপে মিস্টার কের সঙ্গে আমার একটা মিটিং আছে, আমাদের উকিল হিসেবে তোমাকেও যেতে হবে। জিনা রাজি হয়। এন্ড্রু সেখান থেকে চলে গেলেও তার মনটা ভেঙে যায়, কারণ সে জিনাকে কখনোই হারাতে চায়নি। ওদিকে দেখা যায় সিন্ডিকে, সে লিফটের জন্য অপেক্ষা করছিল। লিফট খুলতেই ভেতরে লিকে দেখতে পায়। লি হেসে জিজ্ঞেস করে আজকে কি আবার বাইরে যাবে নাকি। সিন্ডি লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মদ খেয়ে সেদিন যে কাণ্ড করেছিল তার সবকিছুই তার মনে পড়ে যায়। লি মূলত এটাই চেয়েছিল সিন্ডির হাত থেকে রেহাই পাওয়া। সন্ধ্যার সময় লি কফি শপে পৌঁছায়। জিনাও সেখানে এসে হাজির হয়। সে এন্ড্রুকে ফোন করে বলে আমি এসে গেছি, তুমি কোথায়। এন্ড্রু দূরে দাঁড়িয়ে থেকে ফোনে বলে তুমি ভেতরে গিয়ে মিস্টার কের সঙ্গে কথা বলো, আমি একটু পরে আসছি। জিনা কফি শপের ভেতরে ঢোকার সময় হঠাৎ একজনের সঙ্গে তার সজোরে ধাক্কা লাগে। সামনে তাকাতে সে একদম চমকে ওঠে। জিনা লির দিকে তাকিয়ে আনন্দে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে তুমি আমার লি, আমি জানি তুমি বেঁচে আছো। লি তো কিছুই বুঝতে না পেরে জিনাকে একটু দূরে সরিয়ে দেয় এবং অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আমার এই নাম কিভাবে জানলে। লির মুখে এমন কথা শুনে জিনা তো পুরোপুরি হতবাক হয়ে যায় এবং সে লির দিকে তাকিয়ে থাকে। আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।